রাইট, মানে বিষয়টা হচ্ছে কি, আগে তো তারা নিজেরাই মনে করতো তারাই একমাত্র মানে শক্তি, আর বাকিদের তো শক্তি মনে করতো না, তাই না? আমরা আজকের বৈঠক নিয়ে একটি প্রতিবেদন দেখব, তার আগে আমরা একটু আলোচনাটা শুরু করে দিতে চাই দ্বিতীয় অতিথি যোগ দেওয়ার আগে। অধ্যাপক মতিনুর রহমান, লন্ডন বৈঠকের প্রভাব নিয়ে টানা আলোচনা হচ্ছে, আমরা এই অনুষ্ঠানে আলোচনা করছি, নানান ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো চলছে, কিন্তু ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠক নিয়ে প্রতিবেদনটি দেখে নিই। আশা করছি এরই মধ্যে আমরা দ্বিতীয় অতিথিকে ডক্টর আসাদুজ্জামান রিপনকে পেয়ে যাব। আমরা রিপোর্টটা দেখতে চাই। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপ। এদিন প্রধান উপদেষ্টার অনুরোধে সংলাপে ফিরেছে জামায়াত। দিনব্যাপী আলোচনায় গুরুত্ব পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন ও দ্বিকক্ষের আইনসভা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ পদগুলোতে নিয়োগের জন্য একটি সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবনা করে কমিশন। এনসিপি ও জামায়াত ইসলামী সহ অধিকাংশ দলই নীতিগতভাবে একমত এনসিসি গঠনের বিষয়ে। নীতিগত জায়গায় এখানে অনেকগুলো দল, জাতীয় নাগরিক পার্টি সহ, তারা এনসিসির পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ কমিশনগুলো রয়েছে, নির্বাচন কমিশন, দুদক, পিএসসি অথবা মানবাধিকার কমিশন, এই কমিশনগুলোতে কোনোভাবেই আগের যে আইন, আগের যে সিস্টেম, সেই সিস্টেমে নিয়োগ আমরা সমর্থন করি না। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি তিনি থাকবেন, আমাদের স্পিকার থাকবে, আপার অ্যান্ড লোয়ার হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন। এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে বিএনপি সহ সমমনা কয়েকটি দল প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হবে এবং নির্বাচিত সরকারের বিপরীতে আরেকটি অনির্বাচিত সরকার হবে মন্তব্য করে এর বিরোধিতা করছে। কয়েকটা রাজনৈতিক দল এই কথাটা তুলেছেন যে নির্বাহী বিভাগের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে কিনা। দেখেন, আমরা মৌলিকভাবে আবার বলছি কথাটা, আগে যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা আসলে নির্বাহী বিভাগ বলতে ওইটা এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়, একজনের ইচ্ছার উপরে চলে যায়। সেই জন্য আমরা বলেছি যে এখানে আসলে নির্বাহী বিভাগের নামে একজন ব্যক্তির হাতে সব নিয়োগের এবং সব পছন্দের জায়গাটা চলে যায়। এমন পরিস্থিতির মধ্যে এনসিসির আলোচনা স্থগিত করে আগামী সপ্তাহে নির্ধারণ করা হয়। এর আগে জামায়াতকে কথা বলার জন্য বেশি ফ্লোর দেওয়া হচ্ছে এমন অভিযোগ এনে এক পর্যায়ে সংলাপ বয়কট করে সিপিবি, গণফোরাম ও বাসদ। ক্ষণিকের উত্তেজনা শেষে আবারও সংলাপে যোগ দেয় তারা। কমিশন সহসভাপতি আশা করছেন দলগুলো দ্রুত দ্বিমতের বিষয়গুলোতেও একমত হবেন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনের আলোচনায় পরবর্তী সময়ে যে গত প্রাথমিক পর্যায়ে বা প্রথম পর্যায়ে আমরা যে আলোচনাগুলো করেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে, সেক্ষেত্রে এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। এদিকে মঙ্গলবার অনুপস্থিতির বিষয় ব্যাখ্যা করে জামায়াত। দলটির নায়েবে আমির জানায়, লন্ডনে বিএনপির সঙ্গে বৈঠক নয়, যৌথ বিবৃতিতে মনক্ষুণ্ণ হয়েছে অনেক রাজনৈতিক দল, যাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে প্রধান উপদেষ্টা ফোন করায় তারা আবার সংলাপে ফিরেছে। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের বৈঠকে এনসিসি নিয়ে যেসব আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, সেই বিষয়ে আসার আগে আপনি জানেন যে গতকালের বৈঠকে জামাত যোগ দেয়নি লন্ডন বৈঠকের প্রতিবাদে। আজকের বৈঠকে তারা যোগ দিয়েছে এবং গতকাল এবং আজ এই দুদিনই ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা, সেখানে আমরা বিষয়ভিত্তিক বিতর্কের চেয়ে একরকমের নতুন বিভক্তি দেখছি, যেটির কেন্দ্র বা উৎস যদি বলা হয় সেটি হচ্ছে লন্ডনের ঐতিহাসিক সেই বৈঠক প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। এই প্রভাব যদি চলতে থাকে এবং নতুন করে বিভক্তি হতে থাকে, ঐক্যমত্য কমিশনের ঐক্য আসলে আমরা কবে কিভাবে পাবো, আদৌ পাবো কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন অনেকগুলো বেশি এজেন্ডা ওপেন করেছেন আমার কাছে মনে হয়েছে।
এবং এখানে যারা আমন্ত্রিত হচ্ছেন বা হয়েছেন সেটা খুব মানে সেটার একটা খুব স্ট্যান্ডার্ড খুব মেনটেন করা হয়েছে বলে আমার মনে হয়নি। যেমন আপনি করতে পারতেন যেটা, সেটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে নির্বাচনে অংশ নিয়েছে, আপনি তো একটা ক্রাইটেরিয়া মেনটেন করবেন। ইতিপূর্বে অংশগ্রহণ করেছে মানে যাদের নির্বাচনে অংশগ্রহণ করে অভিজ্ঞতা আছে এই ধরনের পলিটিক্যাল পার্টি, এক। দ্বিতীয়ত আপনি করতে পারতেন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে। অবশ্য শেখ হাসিনা শেষ মুহূর্তে কতগুলো মনপসন্দ পার্টি করেছে না, মানে নিবন্ধন দিয়েছে, যেগুলোর কোনো সাইনবোর্ড আপনি বাংলার কোথাও দেখতে পাবেন না। নিবন্ধনহীন অনেক দল তো এই আর যারা নিবন্ধনহীন রাজনৈতিক দল, আমি বলি সংবিধানে যে কোনো মানুষ সংগঠন করার যেহেতু অধিকার রাখে আছে, সংগঠন করিবার অধিকার রাখে, সমবেত হওয়ার অধিকার রাখে, অ্যাসেম্বলড হওয়ার কথা, অ্যাসেম্বলড হতে পারবেন, অর্গানাইজড হতে পারবেন, অর্গানাইজেশন করতে পারবেন, দিজ আর অল রাইটস, ফাইন। বাট তারা দেশের যেহেতু আরেকটা আইনও আছে আপনার রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন প্রাপ্তি এবং অপ্রাপ্তি অথবা বাতিল আদেশ প্রত্যাহার করার ব্যাপার আছে না। তো যেহেতু ওই বিষয়টা যেহেতু থাকে, তাহলে আপনি যেটা করতে পারতেন ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে সেপারেটলি ডাকতে পারতেন। এখন যেটা হলো কি আপনার জাতিসংঘভুক্ত দেশ আর জাতিসংঘের সদস্য নয় বা সদস্য পদ প্রার্থনা করেছে অথবা প্রত্যাশী হোয়াট এভার, সব একাকার যখন হইতো তখন একটা মানে এটা কি বলে, এটাকে বলা যেতে পারে একটা বিশৃঙ্খল অবস্থা, আমি মানে দেখতে পাচ্ছি এখানে। বিকজ ইউ নো যে দেয়ার আর সো মেনি পলিটিক্যাল ইন দ্য নেম অফ পলিটিক্যাল পার্টিস দেয়ার আর সো মেনি অর্গানাইজেশনস, তাই না? এগুলো সম্পর্কে আপনিও জানেন, আমিও জানি, মানে এই জানার তো কোনো শেষ নাই। তো হোয়াট এভার, এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনার সংলাপ বা ঐক্য প্রক্রিয়া, ঐক্যমত প্রক্রিয়ার মধ্যে যারা যুক্ত আছেন এই দলগুলোর যোগ বিয়োগ আমরা দেখি। ক্রাইটেরিয়া কি আপনি প্রশ্ন তুলেছেন, মোটা দাগে এটুকু বোঝা যায় যে অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে এরকম বোধহয় একটা ভাগ, অনেক দল আছে যেসব শর্তের কথা আপনি বলেন। আমি আপনাকে আরেকটা কথা স্পষ্ট করতে চাই, অভ্যুত্থানের বিপক্ষে পক্ষের ব্যাপার না। আমি যেটা মনে করি আমার বিবেচনায় বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একাট্টা হয়েছিল শেখ হাসিনার স্বৈর শাসনের বিলুপ্তির ব্যাপারে। এখানে পক্ষের বিপক্ষের বলে কোনো রাজনৈতিক দল নাই, একটা মাত্রই আপনার মানে বিপক্ষ ছিল, সেটা হচ্ছে শাসক দল এবং শাসক দলের কিছু অনুগামী সংগঠন অথবা কি বলে আপনার সহযোগী ইত্যাদি। ওগুলো তো এমনিই নেই। আর বাকি সবাই তো ছিল, নারী ছিল, পুরুষ ছিল, আপনার মানে বাচ্চারা ছিল, মায়েরা ছিল। আপনার এটার সাথে যোগ করি, গতকাল এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এই সংলাপ প্রক্রিয়ায় যাদেরকে যুক্ত করা হচ্ছে কোন ক্রাইটেরিয়ার বেসিসে, অভ্যুত্থানে রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন শক্তি ছিল, তাদের প্রতিনিধিত্ব নাই। এনসিপির বিলম্বিত এই উপলব্ধি নিয়ে আপনার মন্তব্য? নিঃসন্দেহে আপনি নিজে এটা উত্তর দিয়েছেন, এটা বিলম্বিত। এখন কেন তারা এই প্রশ্ন তুলছে? এতদিন তো তোলে না, যখন তাদের আপার হ্যান্ড ছিল। রাইট, মানে বিষয়টা হচ্ছে কি আগে তো তারা নিজেরাই মনে করতো তারাই একমাত্র মানে শক্তি, আর বাকিদের তো শক্তি মনে করতো না, তাই না? কিন্তু একটা অভ্যুত্থান যে একা শক্তিতে হয় না, কোনো বিপ্লব যে একক শক্তিতে হয় না, অনেকগুলো শক্তি লাগে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তখনকার সময় তো আওয়ামী লীগ প্রধান দল ছিল, কিন্তু আরও অন্যান্য দল তো ছিল। যেদিন শেখ মুজিবুর রহমান অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, অন্যান্য শক্তিগুলোকে, মুক্তিযুদ্ধের অন্যান্য সকল পক্ষগুলোকে যখন অস্বীকার করলেন তখনই কিন্তু আপনার আমাদের ৭২ সালে কিন্তু একটা জাতীয় ঐক্যমত হতে পারত দেশটা পুনর্গঠনের ব্যাপারে। দেশটাকে একটা সঠিক পথরেখার দিকে নিয়ে যাওয়ার জন্য একটা বিরাট বড় অপরচুনিটি কিন্তু ছিল 72 থেকেই ছিল। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা মাঝে মধ্যে মানে একেবারে ২-৪ বছর না, ১০-২০ বছর পরে আমরা মাঝে মধ্যে একটা অপরচুনিটি পাই। সেই অপরচুনিটি খুব রক্তের বিনিময়ে। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা অপরচুনিটি পেলাম, একটা নতুন দেশ পেলাম, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারতাম। আমরা একটা আধুনিক কি বলে মানে আপনার
পার্লামেন্ট বলেন, সরকার জবাবদিহিমূলক সরকার বলেন, অনেক কিছু করতে পারতাম। কিন্তু সেই অপরচুনিটিগুলো কিন্তু আমরা মানে হারিয়েছি যখন শুধুমাত্র দলবাজি করতে যে না সব আওয়ামী লীগ করেছে, সব মানে আওয়ামী লীগ ছাড়া কারোর কোনো অংশগ্রহণ ছিল, এই দলবাজি করতে ওটা শেষ হয়েছে। 75 সালের 7 নভেম্বরে আরেকটা বিপ্লব হলো এই দেশে, 75 সালের 7 নভেম্বরে। সেই বিপ্লবের মধ্য দিয়েও কি, যদিও এই বিপ্লবে অনেকগুলো অর্জন আছে, আজকে বাংলাদেশে যে আপনি বহু রাজনৈতিক দলগুলো দেখেন, বহু মত দেখেন, আপনি বাংলাদেশের যে একটা মুক্তবাজার অর্থনীতি দেখেন, অনেকগুলো পরিবর্তন আসছে না। এই যে আপনার টেলিভিশনে কথা বলছি, তারপরে আপনার বহু প্রাইভেট ব্যাংক, যদিও লুটপাট প্রচুর হয়েছে, লুটেরা শক্তিদের অনেকেই বেসরকারি খাতে ব্যাংক বিমা করেছে, অর্থাৎ পদ্মার পানি টেনে মেঘনা ঢেলেছে, মেঘনার পানি ঢেলে যমুনে ঢেলে সব ব্যাংক বিমা মালিক অনেকেই হয়েছে, অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হোয়াট এভার। অনেক সমালোচনার পরেও তো বাংলাদেশে একটা জায়গায় তো মানে একটা উন্নত জায়গায় তো পৌঁছেছে, সেটাও তো সত্য। তো এই জায়গাটার ভিত্তিটাও ছিল কিন্তু 75 সালের 7 নভেম্বরের সেই সিপাহী জনতার গণ অভ্যুত্থান। কিন্তু আমরা পুরোটা কিন্তু আমরা গ্রাফ করতে পারিনি, ওখানে অনেক কাজ করার সুযোগ ছিল। 90 সালে একটা মানে ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা রাষ্ট্র বিনির্মাণ করার একটা আকাঙ্ক্ষা ছিল, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর। কারণ সামরিক শাসনের মধ্য দিয়ে তো রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না, এটা তো 1982 সালে 24শে মার্চ এরশাদ এটাকে ডিরেল্ড করে ফেললো, গণতন্ত্র থেকে এটাকে পথচ্যুত করে ফেললো। তো আপনার 90-এর গণ অভ্যুত্থান, যার অন্যতম নেতা আপনি ছিলেন, সেই অভ্যুত্থানের পর তো আপনার দল ক্ষমতা এসেছিল, সেটি কেন আবার? আমি আপনাকে একটা কথা দিই, ওইখানে একটা ঐক্যমত্য লাগে। আপনি একটা যেমন মনে করেন, আমরা একসময় তো দেশটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল, তারপর আমরা 91 সাল থেকে যে আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে আমরা যে সংসদীয় মানে ফুল সংসদীয় ব্যবস্থা, আমি ওটাকে মনে করি না, মানে যে ব্যবস্থাটি এখনও মানে আছে, যেটা ব্যবস্থাটা বাদ দেওয়া হয়নি, এটা অ্যাবসলিউটলি ইটস নট এ পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম, আমি এটা মনে করি না। তো মানে অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত একটা সরকার ব্যবস্থা চালু হয়েছিল, সেটাও কিন্তু একটা মানে ঐকমত্যের কারণে হয়েছিল। আপনার অনেক বিষয়গুলো লাগে, ঐকমত্য লাগে। আপনি শুধুমাত্র ব্রুট মেজরিটি অথবা 151, যেহেতু আমার মানে পার্লামেন্টে 300 মেম্বার আছে, 151 মেম্বার সব মহিলা মানে যে সংরক্ষিত সদস্য আছে তাদের নাম্বারটা ধরতে হবে। তো শুধুমাত্র আপনি সংখ্যাগরিষ্ঠতার জড়িয়ে অনেক কিছু পাস করাতে পারবেন না, পাস করালেও আপনি সাস্টেইন করতে পারবেন না, সাস্টেইন টেম্পোরারি করলেও এটা আপনি প্রগ্রেস করতে পারবেন না। সেই জন্য কতগুলো জায়গাতে আপনার মানে কনসেনসাস লাগে। যেমন আপনার পলিটিক্সটা আসলে কি, পলিটিক্সটা তো একটা আর্ট, এটা তো একটা শিল্প, এটা কিন্তু মানে এটাকে আপনি খুব ছোটোখাটো জিনিস না, কিন্তু এটা ইচ্ছা করলে আপনি রাজনীতিক হয়ে যেতে পারেন না। এটাকে আয়ত্ত করতে হয়, এটাকে চর্চা করতে হয়, এটা বোধের মধ্যে আনতে হয়। মানে সব রাজনীতিবিদ কি ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন বা আসছেন? না, সেজন্য পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ রিকনসিলিয়েশন, এটা বলা হয়। তো পলিটিক্স যদি রিকনসিলিয়েশনের যখন একটা আর্ট হিসেবে বিবেচনা হয়, পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ আপনার অ্যাডজাস্টমেন্ট, আপনি আরেকজন অ্যাডজাস্ট করবেন, তাই না? এই যে বিষয়গুলো মানে প্রতিটাই কিন্তু আর্ট। এইগুলোকে যখন আপনি ভুলে যাবেন, আপনি যদি বলেন না ইউ হ্যাভ দ্য মেজরিটি, হোয়াট এভার ইউ লাইক, আপনি এটা করতে পারবেন, তাহলে তো ওটা ইয়েস আপনি মেজরিটি বলে করতে পারবেন, তাহলে মানে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াটা আপনার হবে না, সঠিক হয় না।